এপিক ফিউরি নামের যে অপারেশনটা চালাচ্ছে, যেটা একটা যৌথ অপারেশন, এখানে ইউএসএ এবং ইসরায়েল এই অপারেশনটা পরিচালনা করছে। এবং এই অপারেশনের ইভেন আপনি যদি আজকেই দেখবেন যে ইউএসএর একজন রিটায়ার্ড মেজর জেনারেল তিনি একটা বিবৃতি দিয়েছেন যে এই যুদ্ধ শুরু করার আগে ট্রাম্প সংসদের পারমিশন নেয়নি, যেটা নেয়ার কথা ছিল। সো তার কথায় এটা হচ্ছে অসাংবিধানিক একটা যুদ্ধ। দ্বিতীয়ত হচ্ছে যে যারা সমর বিশেষজ্ঞ তাদের মতামত হচ্ছে যে যখন কোনো একটা যুদ্ধের সুনির্দিষ্ট লক্ষ্য থাকে না, এই লক্ষ্যবিহীন একটা যুদ্ধ একটা চিরস্থায়ী যুদ্ধে রূপ নেয়। কারণ তখন এক পক্ষ আরেক পক্ষকে ক্রমাগত বিভিন্ন উপায়ে আক্রমণ করতেই থাকে, কারণ এখানে জয় পরাজয়ের সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। সুতরাং আপনি যদি জিজ্ঞেস করেন যে এই যুদ্ধে আসলে আমেরিকা জিতবে না ইসরায়েল জিতবে না ইরান জিতবে, বলা খুব দুরূহ। কারণ একজন তীর দিয়ে যুদ্ধ করতেছে আর একজন তলোয়ার দিয়ে যুদ্ধ করতেছে। আসলে এখানে এখন আপনি কাকে জয় দিবেন, কারণ ভিক্টরির ডেফিনিশনটা এখানে ভিন্ন। বাট এটা বোঝার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট, সাধারণ যারা আমাদের দর্শকরা আছেন তারা জিজ্ঞেস করেন যে এত দূরের দেশ আটলান্টিক ক্রস করে এসে আমেরিকার কি এমন কষ্ট হইলো যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে হইলো, আর ইরানি বা এমন কি করলো যে ইসরায়েল এবং আমেরিকা দুইজন যৌথভাবে তার উপরে উপর্যুপরি ঝাঁপিয়ে পড়ল। এই গত বছরেই একবার কিন্তু ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের উপর আক্রমণ চালালো, বিমান আক্রমণ, এবং আমেরিকা কিন্তু বুক দাপিয়ে বলল যে আমরা ইরানের যে পারমাণবিক সক্ষমতা আছে এটা গুড়িয়ে দিয়ে আসছি। তাই তো, এটাই তো তারা দাবি করলো। সেটা যদি গুড়িয়ে দিয়ে থাকে তাহলে এখন আবার কেন অ্যাটাক করতে হলো? এবারে অ্যাটাকের কারণ প্রথমে তারা কি বললো যে পারমাণবিক সক্ষমতা যে ইরানের আছে এই সক্ষমতাটা তারা বন্ধ করতে চাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে যখন মোসাদ্দেক গভর্নমেন্টকে সিআইএ পতন ঘটালো তখন তারা আনলো হচ্ছে রাজা শাহ পাহলেভিকে। যে এই শাহ পাহলেভি যখন আসার পরে সিআইএ আবার শাহ পাহলেভিকে বলল যে তোমার দেশে তুমি এই ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ শুরু করো, এবং এই প্রযুক্তি কিন্তু আমেরিকাই দিল ইরানকে। আর মানে এখানে যেটা মানে উপহাসের বিষয়, পরিহাসের বিষয়, পরিতাপের বিষয়, সেটা হচ্ছে যে এই যেই টেকনোলজি, যেই প্রোগ্রামটা ইউএসএ এর মাধ্যমে ইরানকে একদিন দিয়েছিল, আজকে এটা তারা আবার ধ্বংস করতে যাচ্ছে। ধ্বংস করার কথা বলে আলোচনা শুরু হলো। মার্ক রুবিও বলল যে আমি 2-3 দিনের ভেতরে যাবো মধ্যপ্রাচ্য ভিজিট করতে, এর ভেতরে অ্যাটাক শুরু হয়ে গেল। এর আগের বারও কিন্তু ট্রাম্প একই ধরনের ছলনা করেছিল, বললো যে আমি আসতেছি, কিন্তু এর ভেতরে অ্যাটাক শুরু হয়ে গেল। এইটা বোঝার জন্য আপনার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে তাদের মেইন টার্গেট হচ্ছে ইরানের রেজিম চেঞ্জ করা। তো ইরানের রেজিমটা চেঞ্জ করার যে এই প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা আপনি খুঁজে পাবেন আরও অনেক কয়েকটা জায়গায়। যেমন ইরাকের ক্ষেত্রে সাদ্দাম হোসেনকে তারা মেরে ফেলল, লিবিয়ার ক্ষেত্রে গাদ্দাফি। লিবিয়া একটা খুব ভালো একটা দেশ ছিল, ওই দেশের মানে বাসস্থান ফ্রি ছিল জনগণের, ওই দেশের মানে চিকিৎসা ফ্রি ছিল, শিক্ষা ফ্রি ছিল, এমনকি নববিবাহিত দম্পতিদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে একটা করে ফ্ল্যাট উপহার দেওয়া হতো। ওই রাষ্ট্রের যে প্রধান ছিল কর্নেল গাদ্দাফি, তাকে মারা যুক্তরাষ্ট্রের জন্য খুব জরুরি হয়ে উঠল। কী কারণে? কারণ সিএফএ নামে একটা মুদ্রা সে চালু করার চেষ্টা করেছিল পুরো আফ্রিকার জন্য। এবং মজার জিনিস লক্ষ্য করেন, সাদ্দাম হোসেন এবং গাদ্দাফি তারা দুইজনই বলছিল যে আমরা ডলারে তেল বিক্রি করবো না, আমরা তেল বিক্রি করব আমাদের এই নিজস্ব মুদ্রায়। এবং এটা বলার কারণে এই দুইটা লোকই শেষ। আপনি মুরসির দিকে তাকান, মিশরে একই রকম ঘটনা হচ্ছে। এই যে রেজিম চেঞ্জের যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা এবার কিন্তু ইরানের ক্ষেত্রে অ্যাপ্লাই হলো। এবং তারা প্রথম দিন, আক্রমণের প্রথম দিনই ওই আয়াতুল্লাহ খমেনিকে কিন্তু মেরে ফেলল। কিন্তু এখানে আবার একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে, সেটা হচ্ছে যে মানে এই সাদ্দাম হোসেনের কেস থেকে, কর্নেল গাদ্দাফির কেস থেকে ইরান একটা জিনিস শিখে ফেলছিল যে একক নেতৃত্বের উপরে যদি আমরা ভরসা করে আমাদের এই পরবর্তী রাজনীতি এবং ভূ রাজনীতি সাজাই, তাহলে এই একজনকে মেরে ফেললে পরে আমাদের কলাপস করতে হবে, যেরকম ইরাক কলাপস করেছিল, যেরকম লিবিয়া কলাপস করেছিল। ইরানের ক্ষেত্রে সম্ভবত এবার ভিন্ন ধরনের কিছু হতে যাচ্ছে। আয়াতুল্লাহ খমেনি মারা যাওয়ার পরেও আমার মনে হয় যে রেজিম খুব সহসা চেঞ্জ হবে বলে মনে হচ্ছে না।